নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। হাইটক নিয়ে আপনাদের সঙ্গে আমি বিধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই তার বায়োপিক নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক এবং সেই বায়োপিককে নির্বাচন কমিশন সে বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং জানিয়ে দেয় যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক কোনোভাবেই রিলিজ করা যাবে না, কারণ লোকসভা নির্বাচন 2019 চলছে, যার 3টে দফা হয়ে গেছে এবং 4টে দফা এখনো বাকি। এমত অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বায়োপিক রিলিজের যে মুক্তি সেটা তো নিষিদ্ধ হলো, কিন্তু গত পরশুদিন বলিউড তারকা অক্ষয় কুমার তার টুইটারে প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর সাথে তার ব্যক্তিগত কথোপকথন, অর্থাৎ ব্যক্তিগত ইন্টারভিউ বললেই ভালো হয়, সেই ইন্টারভিউর ভিডিও। এবং গতকাল সকাল হতেই বিভিন্ন নিউজ চ্যানেল এবং সর্বভারতীয় বিভিন্ন সংবাদ চ্যানেলে আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বলিউড তারকা অক্ষয় কুমারের ব্যক্তিগত আলোচনা বা ইন্টারভিউ, সেই ইন্টারভিউর চিত্র এবং টুকরো টুকরো ভিডিও। এটা নিয়ে নির্বাচন কমিশনের হয়তো কিছু বলার নেই বা ভবিষ্যতে নির্বাচন কমিশন কিছু বলবেন কিনা আমরা জানি না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ উঠছে। কেউ বলছে বায়োপিক রিলিজ করতে দেয়া হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু নির্বাচন কমিশনকে ঘুর পথে আঙুল দেখিয়ে নিজের জীবন কাহিনী শুনিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান ঘুর পথে মোদীনামা। साल में आज भी मुझे एक दो कुर्ते खुद सिलेक्ट करने जाती है, तो मेरे लिए एक दो कुर्ते भेजती है। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর প্রথমেই আমার সাথে স্টুডিওতে যারা আছেন তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই আপনাদের। আমাদের সাথে রয়েছেন সুহান ঘোষ, বাম নেতা, রয়েছেন উদ্দালক রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন মৌমিতা কালী, কংগ্রেস নেতা। এবং এই অনুষ্ঠান চলাকালীন আমরা টেলিফোনে নেব তৃণমূলের তরফ থেকে তৃণমূলের প্রতিনিধিদের এবং বিজেপির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের। কিন্তু একবার আপনাদের বলি, আপনারা কি ভাবছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ করতে দেওয়া হয়নি, কিন্তু তারপরে কালকে সকাল থেকেই আমরা বিভিন্ন জাতীয় সংবাদপত্র, যে বিভিন্ন জাতীয় চ্যানেলে, নিউজ চ্যানেলে আমরা দেখতে থাকলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বলিউড তারকা অক্ষয় কুমার তার একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কথা বলেছেন, যেই কথা নিয়ে উঠেছে অনেক বিতর্ক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির তরফে বলা হচ্ছে যে একান্তই ব্যক্তিগত একটা সাক্ষাৎকার ছিল, কিন্তু একান্ত ব্যক্তিগত যদি সাক্ষাৎকার হয়েই থাকে তাহলে এত জাঁকজমক কেন? বলিউড তারকা অক্ষয় কুমারই বা কেন? এমন একজন অভিনেতা, যে অভিনেতার অনেক ছবি, যেমন আমরা যদি হলিডে বলি, কেশরী বলি, সাম্প্রতিক যেসব ছবি বেরিয়েছে তার সাথে কিন্তু দেশভক্তির একটা ট্যাগ বা তকমা কোথাও না কোথাও জুড়ে গিয়েছে। এই নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে, এবং যেরকমটা বিরোধীরা মাঝে মাঝেই অভিযোগ করে থাকেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও একটা প্যাকেজ তৈরি করছেন, তার দামি স্যুট থেকে শুরু করে বাকি সবকিছুই বারবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। এবার বিরোধীদের অভিযোগ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও না কোথাও ব্যক্তিগত ব্র্যান্ডেড মোদী নিজেকে বানাতে চেয়েছেন। দেখাবো একটা অডিও ভিজুয়াল, তারপর আসবো আলোচনায়। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নিজেকে সবসময় তুলে ধরেছেন ব্র্যান্ড হিসেবে। যা করতে চেয়েছেন তাই যেন করে দেখিয়েছেন। নির্বাচন কমিশনকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে বারে বারে ভেঙেছেন আদর্শ নির্বাচনী আচরণবিধি। নির্বাচন কমিশনের নিষেধ থাকা সত্ত্বেও বারে বারে নির্বাচনী প্রচারে টেনে এনেছেন সেনাদের প্রসঙ্গ। এমনকি নির্বাচনী আইনের তোয়াক্কা না করে নতুন ভোটারদের কাছে সেনার নামে, শহীদ জওয়ানদের নামে ভোট চাইতেও পিছপা হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं मेरे फर्स्ट टाइम वोटर से कहना चाहता हूं कि आपका पहला वोट पुलवामा में जो वीर शहीद हुए, उन वीर शहीदों के नाम आपका वोट समर्पित हो सकता है क्या? সম্প্রতি আবারও খুবই বুদ্ধিমত্তার সঙ্গে
এমনই একটি কাজ করে ফেললেন তিনি। তার বায়োপিক পিএম মোদি ভোট শেষ না হলে রিলিজ করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তা বলে তার ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনা যাবে না, তেমন দিব্যি তো দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। তাই সোজা পথে না হলেও ঘুর পথে সেটাই করে ফেললেন তিনি। চলতি সপ্তাহে নিজের টুইটারে একটি সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেন বলিউড তারকা অক্ষয় কুমার, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন তিনি। নিজের একান্ত ব্যক্তিগত বিষয় অক্ষয় কুমারের সঙ্গে ভাগ করে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি আম খেতে যে তিনি ভালোবাসতেন, কথোপকথনে তেমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, বায়োপিক যদি ভোটারদের প্রভাবিত করতে পারে, তাহলে এই একান্ত সাক্ষাৎকার কি জনমানুষে কোনো প্রভাব ফেলবে না? আদর্শ নির্বাচনী আচরণবিধি এতে লঙ্ঘিত হয়েছে কিনা জানা নেই, তবে বিজেপির ফর্মুলা বি কিন্তু এতে বেশ সফল। বিশেষ করে দেশভক্তির নামে ভোটে লড়াই করছে যে দল, তার প্রধানের সাক্ষাৎকার নিচ্ছেন দেশভক্তির ছবি করে হিট হওয়া এক অভিনেতা। ভাবা যায় একেবারে জমে ক্ষীর। কিন্তু এই বিষয়ে কি বক্তব্য নির্বাচন কমিশনের? এভাবে কি কোথাও নির্বাচনী বিধি লঙ্ঘিত হচ্ছে না? প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলি, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক। একদম প্রশ্ন অনেক আছে। আমি প্রথমেই যাব রাজনৈতিক বিশ্লেষক উদ্দালক রায়ের কাছে, এবং উদ্দালকদা প্রথমেই জানতে চাইব, কোথাও কি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলা হচ্ছে, অরাজনৈতিক আলোচনা বলা হচ্ছে, তার মধ্যে খুব সূক্ষ্মভাবে রাজনীতির ইনফিল্ট্রেশন ঘটালেন, মানে অনুপ্রবেশ ঘটালেন প্রধানমন্ত্রী? সরাসরি রাজনীতির ইনফিল্ট্রেশন ঘটানোর বোধহয় বলা যাবে না, সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্মভাবে যেটা হয় যে আমাকে মিডিয়ায় থাকতে হবে, কনস্ট্যান্টলি আমাকে মিডিয়ায় থাকতে হবে, যাতে লোকে আমার মুখটা দেখতে পায়, আমি যে ব্র্যান্ডটা তৈরি করেছি সেটা দেখতে পায়, আমি যে ইমেজটা তৈরি করেছি সেটা দেখতে পায়। যেমন পলিটিক্যাল কমিউনিকেশনে একটা জিনিস বড় বলা হয়, ব্র্যান্ড ইজ দ্য মেসেজ। এবং এই ব্র্যান্ড বিল্ড করতে গিয়ে কিন্তু বিপুল রকম খাটাখাটনি করতে হয়েছে, এবং তার জন্য প্রচুর বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়েছে ওনাকে। তো ন্যাচারালি উনি যখন একটা ব্র্যান্ড বিল্ড করেছেন, চাইবেনই নিজের ব্র্যান্ডটাকে যত সম্ভব, বিশেষ করে ইলেকশনের সময়, নির্বাচনের সময়, তো চাইবেন সেই ব্র্যান্ডটাকে আরো বেশি মার্কেট করতে। ব্র্যান্ডিং মানে ব্র্যান্ডিং এর সাথে মার্কেটিং এর কনসেপ্টটা জুড়ে থাকে। তো এমনিতে আমাদের দেশে একটা সাধারণ ধারণা আছে যে ব্র্যান্ডিংটা হলো মূলত কমার্শিয়াল, বা তার সাথে পলিটিক্স এর সম্পর্ক নেই, বা অ্যাকচুয়ালি তা না। ব্র্যান্ডিং এর সাথে পলিটিক্স এর সম্পর্ক বহুদিনের। যদি স্বাধীনতা উত্তর ভারতবর্ষে প্রথম ব্র্যান্ডিং যদি দেখি, তাহলে সেটা শুরু হয় জওহরলাল নেহরু থেকে। ওই ব্র্যান্ড ইমেজ, জওহরলাল নেহরুর ব্র্যান্ড ইমেজ কিন্তু এখনো জওহর কোট ইত্যাদি ইত্যাদি সব রয়েছে, চাচা নেহেরু। কিন্তু তখন মিডিয়া এক্সপ্লোশনটা কিন্তু এই লেভেলে হয়। তারপরে কোথাও মোদি কোট চালু হলো, তারপরে এতদিন বাদে যেটা মোদি কোট চালু হলো, সেটা কিন্তু আর একটা মজার জিনিস। জওহর কোটটা যদি দেখেন, তাহলে পুরনো যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আচকানের সাথে ম্যান্ডারিন হাই কলার, একদম। আর মোদি কোটটা কিন্তু ফর্ম অফ ভার্সন অফ এ ওয়েস্ট কোট, মানে যেটা 3 পিস শুটের ভেতরে ইয়েটা হয় ওয়েস্ট কোটটা, তারই একটা রিফর্মড ভার্সন, খানিকটা ইন্ডিয়ানাইজ করা। এবং ওনার কোটের কালার গুলো খুব লক্ষণীয়, খুব অফবিট কালার ইউজ করেন, খুব শার্প ইয়েলো। তারপরে একটা অদ্ভুত এই যে রংটা এখন দেখতে পাচ্ছেন, একটা অদ্ভুত ব্লু, এখানেও কি সেই ব্র্যান্ড মোদি ব্যাপারটা, ব্র্যান্ড মোদি। এবং তার জন্য বোধহয় ভারতবর্ষ এবং পৃথিবীর অনেকগুলো বড় বড় বিজ্ঞাপন এজেন্সিকে নিতে হয়েছে, যেমন ওগিলভির পীযূষ পান্ডে, ম্যাককেনান, তারপরে এরকম অজস্র 4-5টা এজেন্সিকে করতে হয়েছে। একদম উদ্দালক দাবি আসবো আলোচনায়, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপি নেতা অজিত দাস, টেলিফোনে রয়েছেন। আমি অজিত বাবুর কাছে যাব। অজিত বাবু, হাই নিউজ নেটওয়ার্কের তরফ থেকে আপনাকে অভিনন্দন। অজিত বাবু শুনতে পাচ্ছেন? অজিত বাবু, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কালকে সকাল হতেই আমরা দেখলাম যে প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্টারভিউ নিচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমার।
বিরোধীরা অভিযোগ করছে যে কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্র্যান্ড ইমেজটাকেই তুলে ধরলেন, ব্র্যান্ড নরেন্দ্র মোদী, কি বলবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের চোখে নয়নের মণি, ঠিক আছে, দেখুন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আজকে অক্ষয় কুমার তাকে ইন্টারভিউ নিয়েছেন, তাতে তিনি কি বলেছেন, কি বলছেন বলুন। ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে কি করেছেন সেটা তিনি তুলে ধরেছেন, তার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি সঠিকভাবে তুলে ধরেছেন এখানে, এবং বিজেপি কি করতে চায় আগামী দিনে দেশের উন্নয়নের জন্য সমস্ত কিছু সেভাবে তুলে ধরেছেন। অজিত বাবু, একটা বিরোধীদের কিছু তো বলার মতো কোনো কিছু নেই, সমস্ত বিরোধীরা একটাই বক্তব্য, তাদের নরেন্দ্র মোদীকে টার্গেট করেছেন। একদম অজিত বাবু, আমি আরেকটা প্রশ্নে যাব, যেটা আরেকটা রাজনৈতিক মহলের একাংশের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ অনুযায়ী পিএম মোদী যে বায়োপিক, সেই বায়োপিককে রিলিজ করতে দেয়া হলো না। নির্বাচন কমিশন নির্বাচনী আচরণ বিধির জন্য কোথাও সেই বায়োপিকের রিলিজ বা সেই মুক্তি নিষিদ্ধ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষয় কুমারের সাথে এই যে ইন্টারভিউটা দিলেন, এখানে কোথাও নির্বাচন কমিশনকে ঘুরিয়ে নিজের জীবন কাহিনী মানুষের মধ্যে শোনালেন ভোটারদের প্রভাবিত করার জন্য। রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ রয়েছে। অজিতবাবু, কি বলবেন? হবে সেটাই তো নরেন্দ্র মোদী কোথাও কালকে অক্ষয় কুমার, বলিউড তারকা অক্ষয় কুমার, তার সাথে ইন্টারভিউ দিতে গেলে সেই ম্যাটারটাকেই সামনে আনলেন এবং খুব সূক্ষ্মভাবে রাজনীতির এন্ট্রি ঘটালেন। অনেকে বলছে খুব সূক্ষ্মভাবে রাজনীতির অনুপ্রবেশ ঘটালেন, কিন্তু বলছেন যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম। কি বলবেন? দেখেন, বিরোধীরা তো সমস্ত কিছুতেই রাজনীতি দেখছেন। আজকে ভারতবর্ষের 130 কোটির নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে তিনি যে কি 5 বছরে করেছেন, তার ব্যক্তিগত জীবন কি, তিনি সেটা জনগণের সামনে তুলে ধরবেন না? আজকে বিরোধীরা যেভাবে তার বিরোধিতা করছেন, তাকে তো সেই তার বক্তব্য তাকে তুলে ধরতেই হবে, তার ব্যক্তিগত ব্যাপারটা তাকে তুলে ধরতেই হবে। দেশের জনগণ তো ভুল বুঝবেন। আজকে তার সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, মিথ্যে কথা বিরোধীরা প্রচার করছে বারবার করে, যার জীবনে কোনো কালির দাগ নেই, যার ব্যক্তিগত জীবনে, হ্যাঁ, তাকে তো তার ব্যক্তিগত জীবন তাকে অজিতবাবু, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কংগ্রেস প্রবক্তা মৌমিতা কালী, কিছু বলবেন আপনাকে? হ্যাঁ, বলুন। বছরের রাজনৈতিক জীবনে, মানে প্রধানমন্ত্রীত্বের সময় তার গায়ে কোনো রাজনৈতিক কালির দাগ নেই, তাহলে কালো টাকা থেকে আরম্ভ করে নোটবন্দির সময় সর্বোপরি আজকে দিনের যে ঢক্কানিনাদ বারে বারে শুনতে পেয়েছি আমরা সংকল্পপত্রে দেখলাম একটা সাবজুডিস ম্যাটার, তাকে পর্যন্ত আপনারা সেখানে জায়গা দিলেন যেটা সংবিধান বিরোধী। তারপরেও কি করে বলেন যে তার রাজনৈতিক জীবনে কোনো কালির দাগ নেই? একদমই। মমিতা দি, আমি অজিত বাবুর কাছ থেকে উত্তর নেব। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? প্রমাণ করতে না পারলে কেউ কিন্তু নির্দোষ বলে প্রমাণিত হয় না। প্রমাণ করতে না পারলে কিন্তু প্রমাণিত হয় না যে তিনি নির্দোষ। আমরা ভুলে যাইনি গুজরাটের দাঙ্গা, আমরা ভুলে যাইনি কিভাবে পুলওয়ামার ঘটনাটাকে মাঝখানে রেখে, কিভাবে সেই সার্জিক্যাল স্ট্রাইকে মাঝখানে রেখে সংবাদপত্রের শিরোনামে বারবার উঠে এসেছে একই ঘটনা। মমিতা দি, এবার আমি অজিত বাবুর কাছ থেকে উত্তর নেব। অজিত বাবু বলুন, উনি বলছেন গুজরাটের দাঙ্গা, পুলওয়ামা ঘটনা, অনেক কথা সামনে এলেন, আপনি প্রমাণ করতে পারেননি বলছেন, কিন্তু কংগ্রেসে সেই সময় সোনিয়া গান্ধী বলেছিলেন মদকে সওদাগর, আজকে গুজরাটের ভারতে প্রমাণ করে দিয়েছে কে মদকে সওদাগর। মদকে সওদাগর কে সেটা প্রমাণ করে দিয়েছে, মিথ্যা কথা বলে না। উনি তো অবশ্যই মদকে সওদাগর, শুধু সোনিয়া গান্ধী নন, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি বলছি উনি অবশ্যই মদকে সওদাগর। উনি মদকে সওদাগর না হলে 12,000 কৃষক এখানে আত্মহত্যা করতো না। একটা কৃষক মৃত্যুর আগে আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে বয়ান দিয়ে যেত না, নরেন্দ্র মোদীকে ভোট দেবেন না, আপনারা দুর্নীতিতে ভোট দিয়ে। অবশ্যই আমি সোনিয়া গান্ধীর সঙ্গে সহমত। নরেন্দ্র মোদী মমতা সওদাগর আজকে ওনার রাজত্বকালে 5 বছরে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। মমতা সওদাগর নন উনি। কোন মুখে বলছে? আজকে নোটবন্দির জন্য 50 লক্ষ মানুষের চাকরি চলে গেছে, 50 লক্ষ মানুষ কাজ পেয়েছে। উনি মদকে সওদাগর নন, উনি মদকে সওদাগর নন। সততা থাকলে যদি সত্যি ছাপ্পা রয়েছে ছাত্রী থাকে, তাহলে সব বলুন সত্যি কথাগুলো, বলুন উনি সত্যি কথাগুলো। ঠিক আছে, বলুন। অভিযোগ অনেক, অভিযোগ তো করবেই, রাজনীতির ভাবে তাদের অভিযোগ থাকবেই। বাংলার জনগণ, দেশের জনগণ ঠিক করবে যে প্রকৃত তিনি কে বলছেন।
একদমই। এত বছর ধরে দেশ কে চালিয়েছে? বিজেপি চালিয়েছে না কংগ্রেস চালিয়েছে? টার্গেট সেই একটা তারা কেন কাজগুলো করতে পারে? বাংলা থেকে কংগ্রেস কোন মুখে বলেছে সেই বিজেপি চিরাচরিত 5 বছর যে কাজ আমাদের করে দেখিয়েছে। একদমই, অজিতবাবু। বাজপেয়ী উত্তরসূরি হিসাবে প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন আজকে দেশের জনগণ তো বুঝতে পারছে। কি কি কাজ করেছে খতিয়ানটা জানতে চান ওনার দক্ষ, কাছে? কি কি কাজ করেছেন? কি কি কাজ করেছেন খতিয়ান দিন? কাজ করেছেন খতিয়ান দিন। কি কাজ করেছেন খতিয়ান দিন? খতিয়ান জানতে চাই। আজকে 70 বছর পর মহিলাদের সম্মানটা কে দিয়েছে? ওরে বাপরে, মহিলাদের সম্মান দিয়েছে অথচ একটা ইয়েতে মুখপাত্র সম্মান ছিল লিখেছে 70 বছর। মহিলাদের একদমই। সম্পর্কে। উত্তর দিন। অজিতবাবু, দিন। অজিতবাবু, আপনাকে আমরা অজিতবাবু আরেকজন প্রশ্ন আমাদের মধ্যে রয়েছেন বাম নেতা সুহান ঘোষ, আপনাকে তিনিও কিছু প্রশ্ন করবেন, একটু ধরবেন সুহান বাবু। আচ্ছা অজিতদা, আপনি তো বললেন, তো কালকে মোদিবাবু বললেন যে দিদি ওনাকে মিষ্টি আর হচ্ছে কুত্তা পাঠায় হচ্ছে 2-3টে করে। তো আমরা বামপন্থীরা তো বলে যাচ্ছি যে আপনাদের সাথে এই তৃণমূল আর বিজেপির যে ফাইটটা, এটা তো সেই WWF এর মতো ফাইট, মানে একজন একজনকে পিটিয়ে মেরে ফেললো, আবার লাফ দিয়ে উঠে যাকে মারলো সে এসে তাকে মারলো। তো এরা যে ভেতরে ভেতরে যে এক জায়গায় বসে আপনারা মিটিং করেছেন তৃণমূলের মন্ত্রীদের সাথে, সেটাও বেরিয়েছে। আবার কালকে তো নিজ মুখে বলেই দিলেন যে রসগোল্লা থেকে শুরু করে মালাই চমচম থেকে শুরু করে এই ট্র্যাডিশন তো সেই চলছে, সেই কালীঘাটে বাজপেয়ী আমাদের মুখ্যমন্ত্রীকে শুরু করেছিল রসগোল্লা মালপোয়া খাইয়ে। এটা কোথায় গেল? এই আন্ডারস্ট্যান্ডিংটা কতদিন চলবে? এবার অজিতদার উত্তর নেব। আরে বাবা, এবার অজিতদার, আরে বাবা, অজিতদার উত্তর নেব। প্রথম ফুলটা পাঠিয়েছিল কে? গুজরাটে প্রথম দাঙ্গার পর ফুল পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার পর। এইটা থামান আপনারা, মানুষ বোকা নয়। এইবারে লোকসভা নির্বাচনে আপনারা তার জবাব পাবেন। একটু অজিতদার উত্তরটা নেব। বাজপেয়ীর সঙ্গে হাত ধরে ব্রিগেডে মিটিং করেনি, তখন কোথায় ছিলেন আপনারা? তখন কোথায় ছিল মানে? যেমন যদি ব্রিগেডে মিটিং করতে বাজপেয়ীর সাথে হাত ধরে, বিজেপি রাজনৈতিক অসুবিধাতে বিশ্বাস করে না। আজকে দেশের প্রধানমন্ত্রী আছেন, একটা মুখ্যমন্ত্রী সূচিত করাতেই পারে, তার মানে এই নয়। না, আমরা বলছি না সেটা, উনি মিষ্টি পাঠান, কেউ বারণ করছে না, কুত্তা পাঠান, উনি তো গোলাপ পাঠিয়েছিলেন। আমরা তো জানি যখন গোটা দেশ আপনার মুখ্যমন্ত্রী 2002 সালের দাঙ্গার পর ঘৃণিত, তাই না? আজকে লোকসভা নির্বাচন 23 তারিখের পর, 23 তারিখের পর লোকসভা নির্বাচনের পর আপনার সাথে কথা হবে, আপনি আসবেন, ফোনে ধরাতে হবে। হ্যাঁ, দেখুন অক্সিজেন, দেখুন পলিটিক্স না থাকলে স্যান্ডউইচ এসব কথা আছে। আপনি পলিটিক্সটা করুন, একদম পলিটিক্যাল কথা বলুন। আপনার আলোচনা আসবো অজিতবাবুকে। 2014 ব্র্যান্ড শেষ হয়ে গেছে, 2019-এ আর ব্র্যান্ড দাঁড়াচ্ছে না। একদম সবকা সাথ সবকা বিকাশ শেষ হয়ে গেছে, একদম আর কিছু নেই। অজিতবাবু, আমরা আবার আসছি, আবার কিছুক্ষণ পরে আসছি আপনার কাছে। আপাতত অনেক ধন্যবাদ অজিতবাবু আমাদের সাথে থাকার জন্য। অজিতবাবুরা যেরকমটা বলছেন, আমি যাবো সরাসরি মৌমিতাদির কাছে। অভিযোগ আপনাদের নামেও রয়েছে, যদি ব্র্যান্ড মোদির অভিযোগ করেন তো জওহরলাল নেহরুর আমল থেকে ব্র্যান্ড চালু হয়েছিল। উদ্দালকদা বললেন হ্যাঁ, আমি ওনার কথাটা শুনেছি, অস্বীকার করার তো জায়গায় নেই। যে কাজটা আমরা প্রকাশ্যে করছি সেটা প্রকাশ্যে বলতে তো কোনো অসুবিধে নেই, কারণ আমরা তো বিজেপির প্রতিনিধি নেই যে আড়ালে কোনো কাজ করব, সামনে এলেই সেই জিনিসটাকে ঢাকা দেওয়ার একটা অদ্ভুত প্রচেষ্টা মানুষের মধ্যে দেখা যাবে। আমরা জওহরলাল নেহরুকে কিন্তু প্রথম থেকেই দেখে এসেছি ওই ধরনের পোশাকে থাকতে, ওই ধরনের বেশভূষায় থাকতে, কিন্তু কোথাও কিন্তু তার মধ্যে আমরা এই ট্রেন্ডটা দেখিনি যে ওই রকম পোশাক পরে পকেটে গোলাপটা গুজে সবার আগে চলো টিভির সামনে দেখাও। মানে আমি কিভাবে সে সময় ইলেকট্রনিক মিডিয়ার এত বারবারন্ত ছিল না, এবং তিনি সচেতনভাবে কিন্তু সেই কাজটা করেনি। কোথাও কিন্তু নিজের এই যে 5 বছরের অক্ষমতাটাকে ঢাকতে নিজে কিভাবে থাকেন, কিভাবে খান, কিভাবে চলেন, কিভাবে পড়েন, কিভাবে ঘুমোতে যান, কোন ব্র্যান্ডের মিনারেল ওয়াটার খান, 9 দিন নবরাত্রির সময় কোন ব্র্যান্ডের জল ব্যবহার করেন, সেগুলো ঢাক পেটাননি কোথাও দাঁড়িয়ে। কোথাও কি ছিল সেই ঘটনাগুলো? প্রশ্নটা আপনার কাছে আমি রাখছি। না, সেই প্রশ্নটা নিশ্চয়ই অনেকদিন আগের ঘটনা, ইতিহাস রাজনৈতিক বিশ্লেষক আছেন, তিনি বলবেন। কিন্তু যদি আমার কথাটা হচ্ছে, যদি আপনারা ব্র্যান্ড বলে মোদিকে সব সময় বলেন, তাহলে ব্র্যান্ড তো জওহরলাল নেহরু নিশ্চয়ই ছিল, কিন্তু জওহরলাল নেহরুর ব্র্যান্ডটা কিন্তু কোনোদিনও তার দলকে ছাপিয়ে উপরে যায়নি। আমরা সব সময় মনে করি ব্যক্তির আগে দল, এবং দলই কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন। এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে 5 বছর ধরে রাজত্ব করলেন, 5 বছর শাসন করলেন, বলতে লজ্জা করে, বলতে গেলে মাথা নিচু হয়ে যায়।
যার নজরটা বেশিরভাগ সময় ছিল বেশভূষার কিন্তু দিকে, আপনি যে না 5 নজরটা বছরের ছিল অভিযোগ বিদেশ করেছেন, একটু আগে তো অজিত দা বলল ভ্রমণের সবথেকে দিকে। বেশি সময় ভারতে আপনারা শাসন করেছেন, তাহলে সেটা হলো না কেন? না, ওনাদের বক্তব্য অনুযায়ী 70 বছর তো আমরা কিছুই করিনি, তা 70 বছর কিছু করিনি বলেই তো মানুষ তিতিবিরক্ত হয়ে ওনাদের ক্ষমতায় এনেছেন। তাই 5টা বছর কিছু করার জন্য কি যেখানে যথেষ্ট আপনারা সময় 70 ছিল বছর না? কিছু করতে পারলেন না, সেখানে 5 বছরে কেন খতিয়ান চাচ্ছেন আপনারা? 70 বছরে যদি সত্যিই কিছু করতে না পারি, আপনার কাছে একটাই এই প্রশ্ন, প্রশ্নগুলো মানুষের মধ্যে আসছে। মানুষের মধ্যে প্রশ্ন, আপনার প্রশ্ন, আপনাদের বিজেপির যিনি নেতা তাদের সবার প্রশ্ন না, এই এক প্রশ্নগুলো জায়গায় নিয়ে- মানুষের মধ্যে স্বাভাবিক জানবে, মানুষের এই মধ্যে এই আসতেই প্রশ্ন পারে, যাওয়াটা কারণ স্বাভাবিক। ভোটটা তো মানুষই দেবে। সেই একদমই। সবকটা প্রশ্ন এক জায়গায় নিয়ে সেই মানুষের কাছেই একটা প্রশ্ন ছুটছি এখান থেকে দাঁড়িয়ে। 70 বছর ধরে কংগ্রেস যদি কোনো কাজ না করে, তাহলে কি ভারতবর্ষের মানুষ এতটাই বোকা, এতটাই তাদের মধ্যে সচেতনতার অভাব যে 70 বছর ধরে একটা রাজনৈতিক দলকে এতটা সহিষ্ণুতা বজায় রেখে এতটা টলারেন্স দিয়ে তাদের জিতিয়ে আনলেন? 70 বছর, যেখানে 5 বছরে মানুষ ইয়েতে মোদি হাটাও দেশ বাঁচাও, 2019 মোদি ফিনিশ, 5 বছরে এতগুলো স্লোগান তুলছেন। বিধান, আজকে আর মনে সেখানে হয় 70 আমাদের বছর ধরে টপিকটা তো একটা দলকে ব্র্যান্ড এইভাবে মোদি টেনে নিয়ে। নিয়ে যাবে। একদমই একদমই। একটু- আমি একটু বলতে চাই এই ব্র্যান্ড আমি একটুখানি মোদি। সোহানদার কাছে যাবো। সোহানদা, এরকম যে 70 বছরের যে অভিযোগ, সেটা কিন্তু 34 বছর আপনাদের আমলেও এরকম অভিযোগ ছিল। যদিও আপনি বলছেন যে আজকে টপিকটা ব্র্যান্ড মোদি নিয়ে, এবং যে অভিযোগটা আপনি অজিত দাসকে করলেন, যে অভিযোগটা আপনি বিজেপি নেতাকে বললেন যে আপনারা অনেকদিন ধরে অভিযোগ করছেন যে কোথাও বিজেপির সাথে তৃণমূলের একটা গোপন আঁতাত রয়েছে। সেই গোপন আঁতাত কালকে যখন প্রধানমন্ত্রী খুব ব্যক্তিগত আলোচনা করছেন, সেখানে তিনি কুর্তা পাঠানোর কথা, মিষ্টি পাঠানোর কথা বললেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে পুজোয় তিনি সবার জন্য পাঠান, এটা শুধুমাত্র একটা সৌজন্য। দেখুন, প্রথমে ব্র্যান্ড মোদিটা হলো কি করে? হঠাৎ তো ব্র্যান্ড মোদি হতে পারে না, এর পেছনে একটা গভীর রহস্য আছে। প্রথম যখন বাজপেয়ী সরকার আসে তখন সোহানদা, যে কোথাও ব্র্যান্ড মোদি, আপনাদের যে অভিযোগটা ছিল যে কোথাও তৃণমূল আর বিজেপির একটা গোপন আঁতাত হয়েছে, সেই আঁতাত এবং কালকে কিন্তু সবাই তো বলছে যে এটা রাজনৈতিক সৌজন্য। দেখুন, এই যেটা আমি বলতে গিয়ে তখন একটা বিজ্ঞাপনের বিরতি হলো, যে মোদি ব্র্যান্ডটা কোথা থেকে উৎপত্তি হলো। যদি আপনি আগে দেখেন তাহলে দেখবেন যে বিজেপির 2জন ব্র্যান্ডেড ছিল গোটা দেশে, অটল বিহারী বাজপেয়ী মুখ, অথবা হচ্ছে বলা হতো মোদির গুরু তিনি লালকৃষ্ণ আদবানি, কখনো এ মুখ, কখনো হচ্ছে মুখোশ। এইভাবে যখন চলছিল পেছনে রাম মন্দিরের কাণ্ড কারখানা, তখন মোদি খুব একটা ফিগারে ছিল না। মোদি গুজরাটের একজন নেতা ছিলেন, আরএসএস এর প্রবর্তক ছিলেন। 2002 সালে এবং তার আগে যে ভূমিকম্প হলো, তাতে মোদি কাজকর্ম থেকে তারপরে যে দাঙ্গা, চিফ মিনিস্টার হিসেবে গোটা দেশে মোদি একটা নেগেটিভ ক্যাম্পেইন হলো, এবং গোটা ভারতবর্ষে যে হিন্দুত্ব রাজনীতি তার একটা নতুন ফায়ার ব্র্যান্ড লিডার তৈরি হলো। সুহানদা, আপনাদেরই দলের একজন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, এবং শতরূপদার সাথে আমরা একবার কথা বলে নেব। শতরূপদা, প্রথমে হাই নিউজ নেটওয়ার্কের তরফে আপনাকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। শতরূপদা, প্রথমে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে মোদির বায়োপিক রিলিজ করতে দেয়া হলো না, কিন্তু গত পরশু থেকে বা কালকে থেকে আমরা যেটা দেখলাম যে অক্ষয় কুমার, বলিউড তারকা, তিনি মোদির ইন্টারভিউ নিয়েছেন এবং একান্ত সাক্ষাৎকার, যদিও বলা হচ্ছে যে পুরো ব্যক্তিগত সাক্ষাৎকার, কিন্তু বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ যে কোথাও এই অরাজনৈতিক প্ল্যাটফর্মে সূক্ষ্ম রাজনীতি ঢুকে গেল, এবং যে বায়োপিকের রিলিজ করতে দেয়া হবে না সে কথা বলছিল, সে কথা মোদি নিজে মুখ থেকে বলে দিলেন। কি বলবেন? দেখুন, এটা তো বুঝতে পারছি, এটা ওনার দিক থেকে একটা ক্লিয়ার এক্সারসাইজ হবে। অক্ষয় কুমার খুব পপুলার একজন ফিল্ম স্টার, তার সাথে নরেন্দ্র মোদীর কনভারসেশন স্বাভাবিকভাবে কিছু লোকের আগ্রহ থাকবে, কিন্তু আমরা ইন্টারভিউতে কতটা সিরিয়াসলি নিচ্ছি না। কেননা দেখুন, এখন লোকসভার ভোট চলছে, দেশের 130 কোটি মানুষ, এমনকি যারা বিজেপির সমর্থক, নরেন্দ্র মোদীর সমর্থকও রয়েছেন, তারাও একটা লোকসভা ভোট বলতে কি বোঝেন। মানে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে কি শুনতে চাই যে ধরুন একজন কৃষক আত্মহত্যা করেছেন কদিন আগে আমাদের দেশে, মারা যাওয়ার আগে সুইসাইড লেটারে লিখে দিয়ে গেছেন যে আপনারা আর যাই করুন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন না। এখন সেই কৃষকের এই যন্ত্রণার কথা, যে শ্রমিক ঘামের মজুরি পাচ্ছে না, যে ছাত্র যুব চাকরি পাচ্ছে না, কেন পাচ্ছে না, কি হলে পাবে, এইগুলোকে নিয়ে তো কোনো আলোচনা হয়নি। এখন নরেন্দ্র মোদী কি ফল খেতে ভালোবাসেন, উনি কি করে নিজের তক্তাকে স্কিম ধরে রেখেছেন, হ্যাঁ, উনি সারাদিন এত কাজ করেন, তো রাত্রিবেলা কখন ঘুমন, ওনার মা ওনাকে ক টাকা হাত খরচা দেয়, এইগুলো ঠিক আছে, এগুলো খুব মিষ্টি কথা, কিন্তু এগুলো তো আমাদের মানে যখন ভোটের পরে আমাদের কোনো একটুখানি ব্যস্ততা কমবে তখন আমরা এগুলো শুনতে পারি, দেখতে পারি, কিন্তু এইগুলোর সাথে তো লোকসভা ভোটের কোনো সম্পর্ক নেই। এখন মোদী মানে আপনার মা আপনাকে হাত খরচা দেয়, আমার মা আমাকে হাত খরচা দেয়, মোদীর মা মোদীজিকে হাত খরচা দেন, তার সাথে দেশের খেটে খাওয়া মানুষের কি আছে বলুন?
একদমই, তাহলে সম্পর্কটা ঠিক কোন জায়গায়? মোদীজি একটা কথা গতকাল বলেছেন, মানে যেটা ওই আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে কুর্তা আর ওই কি বলে মিষ্টি পাঠানো নিয়ে, এইটা শুনতে শুনতে আমাদের একটা দেখুন প্রথম কথা হচ্ছে এটাতে আমরা অবাক হইনি, কারণ মোদীজি গুজরাটে দাঙ্গা করার পরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফুল পাঠাতে পেরে থাকেন তাহলে এখন তো কুর্তা আর মিষ্টি না পাঠানোর কোনো কারণ নেই। তবে আমাদের এই ওনার মানে গোটা ইন্টারভিউর এই একটা জায়গা শুনতে শুনতে আমাদের মনে একটা প্রশ্ন আসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি খালি ওনাকে কুর্তার মিষ্টি পাঠান, নাকি কুর্তার প্যাকেটে এবং মিষ্টির হাড়িতে সারদা নারদার কমিশনের একটা অংশও পাঠান? একদমই সিবিআই হচ্ছে সারদা নারদার কালপ্রিটটাকে গ্রেফতার করেন আমাদের দেশে, মানে এই একটা দিক একদমই শরৎচন্দ্র, এই প্রশ্ন তো থাকবেই, কিন্তু এর সাথে একটা কথা বলি, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি তো এরকমটা পুজোর সময় করেই থাকেন যে অনেককেই তিনি এরকম কুর্তা মিষ্টি উপহার দেন এবং এক ধরনের সৌজন্য, এটা নিয়ে বলার কি আছে? সৌজন্য করেছেন উনি তো সৌজন্য আজীবন সৌজন্য দেখান, আমি বলছি তো, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের যেটা প্রশ্ন হচ্ছে ওনার দলের যে নেতা মন্ত্রীদের পয়সা খাওয়ার ভিডিও আমাদের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে তারা গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, তারা আজকে বুক ফুলিয়ে কেউ রাজ্যের এমপি, কেউ রাজ্যের মন্ত্রী, কেউ কলকাতার মেয়র, এর বিনিময় মূল্যটা কি? এটা কি খালি কুর্তা আর রসগোল্লা পাঠিয়েই এটা সম্ভব, নাকি কুর্তা রসগোল্লার সঙ্গে সারদা নারদার কিছু কমিশনও পাঠাতে হয়? আর তার সঙ্গে উনি এখন বলছেন বটে আমি পুজোয় সবাইকে এরকম পাঠাই, কিন্তু সেরকম তো করা ছিল না। কথা ছিল মোদী দাঙ্গা করতে আসলে পশ্চিমবাংলায় উনি নাকি কোমরে দড়ি পড়াবেন, মোদীকে উনি নাকি কোমরে দড়ি পড়াবেন। কিন্তু তারপরে দেখা গেল আমাদের রাজ্যে নরেন্দ্র মোদীর দলবল ধুলাগড়ে দাঙ্গা করলো, চন্দননগরে দাঙ্গা করলো, কালিয়াচকে দাঙ্গা করলো, উনি তো কোমরে দড়ি পড়ালেন না, হাতে রাখি পড়ালেন উল্টে। তো সেই কারণে আমাদের খটকা লাগলো। এর বাইরে ঠিক আছে, একদমই শতরূপে, যদি এই রাজনৈতিক সৌজন্যের পিছনে আপনারা কোন রকম এরকম ষড়যন্ত্র দেখে থাকেন তাহলে তো চপ কাটলেট প্রসঙ্গ আসতে পারে। দেখুন আমাদের ষড়যন্ত্র দেখা না দেখার ব্যাপার নয়, আমাদের পরিষ্কার প্রশ্ন হচ্ছে সারদা নারদায় পয়সা খাওয়ার বা নারদায় পয়সা খাওয়ার যাদের ভিডিও আপনাদের চ্যানেলের কাছে তো আছেই, ছেড়ে দিন একটা ক্লাস 5-এর বাচ্চার কাছেও তার মোবাইল ফোনে, যে বাচ্চার মোবাইল আছে তার মোবাইল ফোনে রয়েছে, সেই লোকগুলো আজকে জেলের বাইরে কেন? এটা কি শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যের বিনিময়ে মূল্যে, নাকি রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি এর সাথে আরো বড় লেনদেন আছে? এটা আমাদের একদমই শতরূপে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুহান্ত, একদম গেলাম আপনার দলের নেতা শতরূপ ঘোষ, তিনি তার বক্তব্য সরাসরি জানালেন, কি বলবেন আপনি? দেখুন যেটা বলছিলাম, শতরূপ যেটা বললো সেটা ঠিকই বলেছে। এখন এই ব্র্যান্ড মোদি তো হঠাৎ যেটা তৈরি হয়নি, যেটা বলছিলাম সংক্ষেপে বলি, সেটা হচ্ছে 2002 সালের দাঙ্গার পর এবং 2004 সালে প্রথম ইউপিএ গভর্নমেন্ট এবং তারপরে বিজেপির ক্রমশ তার যে ভ্যালু মানুষের কাছে আবেদন সেটা মানে ক্রমশ কমতে থাকার পর ওরা একটা ককটেল তৈরি করলো। একদিকে যেমন হিন্দুত্বার একটা 2002 সালে দাঙ্গার পর একটা হচ্ছে ইমেজ, গোটা মোদির যে ইমেজ গোটা ভারতবর্ষের হিন্দুর সাধারণ মানুষের কাছে যে একটা জঙ্গি ইমেজ, হিন্দুদের পরিত্রাতা। অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে ভাইব্রেন্ট গুজরাট, একদিকে মুকেশ আম্বানি, অন্যদিকে আদানি, একদিকে আদি গোদরেজ, সিকে বিড়লা, এদেরকে নিয়ে একটা ডেভেলপমেন্টের মিথ, গুজরাট মডেল, এই দুটো মিলে একটা ককটেল করে ওনার একটা ইমেজ তৈরি করা হলো, গোটা ভারতবর্ষের কাছে সেই ইমেজটাকে ব্র্যান্ড করা হলো। এবার এই ব্র্যান্ড কথাটা আমরা মার্কেটিং এ খুব ইউজ করি। কোনো একটা প্রোডাক্টকে যদি বাজারে লঞ্চ করতে হয়, সেই প্রোডাক্টের কোয়ালিটি যাই থাকুক না কেন তাকে অনেক বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষেরকে ইমোশনালি অ্যাটাচ করে দেওয়া, মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এই পুরো ব্যাপারটার জন্য একটা ব্র্যান্ডিং থাকে। তো মোদির ব্র্যান্ডিং টিমে কারা ছিল? পীযূষ পান্ডে। মোদির ব্র্যান্ডিং টিমে ছিল প্রসূন যোশী, শ্যাম বালসারা। এরা বিজেপির যে অ্যান্থামটা ইসবার মোদি সরকার, এই সমস্ত গুলো 5,500 কোটি টাকার ক্যাম্পেইন, এরা মিলে মোদিরকে এমন একটা মিথ তৈরি করলো লার্জার দ্যান লাইফ হিসেবে যে সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ। এইটার ফলে ওগিলভি ম্যাটার্স এর ম্যাকান ওয়ার্ল্ড গ্রুপ, ম্যাডিসন ওয়ার্ল্ড, এরা সম্পূর্ণভাবে তৈরি করেছে। এরা যেভাবে মোদিকে তুলে ধরলো, তুলে ধরার পর 2014 সালে মোদি ওয়েভ, ইসবার মোদি সরকার, সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হলো। কেউ দেখতে পেলাম না আমরা। 6 জন লোকের ফ্যামিলি, তারা তো আশা করতেই পারে যে 15 × 6 আমি রাতারাতি 1 কোটি টাকা পেয়ে যাব, আমি কোটিপতি। সেইটা যখন আজকে বিকাশ বিনাশে পরিণত হলো, মমিতা বলছিল বলার সময় 12,000 কৃষকের আত্মহত্যা, 144 জন লাইনে দাঁড়িয়ে ডিমনিটাইজেশনের পর মরে গেল। কিন্তু উনি দাঁড়ালেন ডিজিটালাইজেশনের পর পেটিএমকে নিয়ে আসা, সেটা অন্য বিষয়, কিন্তু ডিজিটালাইজেশনের সামনে দাঁড়িয়ে ওনার মাকে উনি লাইনে দাঁড় করিয়ে দিলেন। আজকে উনি অক্ষয় কুমারের সাথে সাক্ষাৎকারে বলছেন মার সাথে উনি সময় দিতে পারছেন না।
ওনার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, ওনার যখন যে জিনিসটা নেগেটিভ হয় সেই জিনিসটাকে উনি নিজের ঘাড়ে নিয়ে নেন। গোটা দেশ বলল চৌকিদার চোর, উনি সঙ্গে সঙ্গে বলল সব লোক চৌকিদার, मैं भी চৌকিদার। গুজরাটে দাঙ্গা, গোটা দেশ বলছে যে রক্তুল্লু, তখন উনি বললেন যে এটা আমার। আমি একটু উদ্দালক আজকে নির্বাচনের দিন সকালে তিনি ভোট দিতে যাওয়ার সময় নিজের মাকে প্রণাম করছেন, সেটাও মিডিয়ার সামনে ফোকাস পাচ্ছে জায়গাটা। আজকে আমার মাকে আমি প্রণাম করতে গেলে তাহলে কি দোষটা মিডিয়ার কভার করা উচিত ছিল না? এটা দেশের প্রধানমন্ত্রী উনি যদি না ডাকেন নির্বাচনে গেছেন, যাবে কেন তারা কি জানতো মিডিয়া যে এই ব্যক্তিগত সময় তারা মুহূর্তগুলোকে পাবলিকের কাছে আমি একটু উদ্দালকদার কাছে যাবো। প্রভাবিত করার একমাত্র ইচ্ছা, আর কোনো ওনার মধ্যে কোনো উদ্দালকদার কাছে একটুখানি আমি যাবো। 2014 ইমেজ আর 2019 উদ্দালকদার কাছে একটুখানি জানতে চাইবো এই বিষয়টা যে উদ্দালকদা, এই যে ব্যাপারটা, এটা কি ব্র্যান্ড মোদি যেটা বলা হচ্ছে বারবার, যে অনেকবার প্যাকেজিং তৈরি হচ্ছে, এই যে এই প্যাকেজিংটা লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে যেটা চলতি লোকসভা নির্বাচন, কতটা এফেক্ট করবে? আপনার কাছে এই উত্তরটা নেব, কিন্তু একজন তৃণমূল নেতা পার্থ হালদার আমাদের সাথে টেলিফোনে রয়েছেন, একবার কথা বলে নি তার সাথে। পার্থবাবু, আমাদের হাই নিউজ নেটওয়ার্কের তরফে আপনাকে অনেক অভিনন্দন। হ্যাঁ, থ্যাংক ইউ। পার্থবাবু, প্রথমেই জানতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বায়োপিক রিলিজ করতে দেওয়া হলো না, কিন্তু আমরা কালকে থেকে যেটা দেখলাম বা গত পরশু থেকে যেটা দেখলাম, অক্ষয় কুমারের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ বাসভবনে একান্ত সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকার প্রত্যেকটা নিউজ চ্যানেল, ন্যাশনাল নিউজ চ্যানেল, প্রত্যেকটা জায়গায় দেখানো হয়েছে। কোথাও কি সেই বায়োপিক রিলিজ করতে দিল না? রাজনৈতিক মহলে একাংশের যে অভিযোগ, সেই বায়োপিক রিলিজ করতে না দেওয়াতেই সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই বায়োপিকের গল্পই সবার সামনে তুলে ধরলেন। হ্যাঁ, একদমই। চাইবো যে এই যে বায়োপিকটাকে প্রমোট করার কথা আপনারা বলছেন, এই আলোচনায় যদি একটু ফোকাস করি, তাহলে কিন্তু কোথাও তিনি বিরোধীদের সাথে কিরকম সম্পর্ক, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন এবং এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর তাকে কুর্তা পাঠান, মিষ্টি পাঠান। পার্থদা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পার্থদা, এই যে বায়োপিকটার কথা আপনি বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গল্প নিজেই শোনালেন, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি নিয়েছেন এবং বলেছেন সম্পর্ক খুবই ভালো, ব্যক্তিগত সম্পর্ক, এবং প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মিষ্টি পাঠান, কুর্তা পাঠান। এই নিয়ে কিন্তু বাম, কংগ্রেস, আরও যে বিরোধী রয়েছে তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে পার্থদা। তারা কিন্তু বলছেন যে গোপন আঁতাত তৃণমূলের সাথে বিজেপির, যে গোপন আঁতাতের অভিযোগ কংগ্রেসের তরফ থেকে আসছিল, বামেদের তরফ থেকে আসছিল, সেটাই কোথাও প্রকাশিত পেল, এরকম বাম আর কংগ্রেস অভিযোগ করছে। কি বলবেন? না, আমি বলি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আমাদেরকে শেখায় আমাদের রাজ্যে মানে সৌহার্দ্যবোধ রয়েছে। মিষ্টি পাঠানোটা সেই সৌহার্দ্যবোধের অঙ্গ, সেটা কখনোই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কে প্রমাণ করে না। আজকে আমরা অতীতে দেখেছি আমাদের ভারতবর্ষ থেকে অতীত প্রধানমন্ত্রী বাজপেয়ী জি আমাদের মমতা ব্যানার্জি বাড়ি এসছেন, তো এগুলো রাজনৈতিক সৌহার্দ্যবোধ, এটা আমরা বিভিন্ন সময় দেখিয়ে থাকি। পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর এটা নির্ভর করে, এটার সাথে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নেই। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যারা করে ওই বিজেপি দালালি করে চলেছে, সিপিএম এবং কংগ্রেস, এটা প্রমাণিত। তাদের ভোট ব্যাংকটা সুইপ করা যে বিজেপিতে, তাদের সুবিধা করে দিচ্ছে। একদমই। পার্থদা, একটুখানি থামাবো, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাম নেতা সুহান ঘোষ, আপনাকে কিছু প্রশ্ন করবেন উনি। পার্থদা, হ্যাঁ, আপনি বললেন বাজপেয়ীজি এসেছিলেন, তখন তো উনি প্রধানমন্ত্রী আর ওনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদের মন্ত্রী। একটু জোরে বলবেন, আমার একটু ক্র্যাক করছে। হ্যাঁ, বলছি বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো ওনার বাড়িতে তো এর মধ্যে সৌজন্যতা কিছু নেই। এটা তো সৌজন্য, উনি একজন প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের মূল মন্ত্রীর কাছে যেতেই পারেন। জ্যোতিবাবু তো সেদিন বলেছিলেন মমতা তুমি সামলাও রাজ্য, মমতা ব্যানার্জি আপনার কানে কানে বলেছিল। সারা মিডিয়া জানে, কোন মিডিয়া রেকর্ড যদি দেখাতে পারেন তাহলে আমি এটা ক্ষমা চেয়ে নেবো প্রকাশ্যে, যে জ্যোতিবাবু বলছে যে মিডিয়াতে তুমি চালাও। আপনার সাথে যোগাযোগ হলে হ্যাঁ, না আপনি এই চ্যানেলেই দিয়ে দেবেন, আমি দেখে নেবো। একদমই পার্থদা, এটা সৌজন্য, কিন্তু অন্য কিছু যেন না হয় এরকম অনেকে বলছেন। আমি কংগ্রেস নেত্রী মৌমিতা কালী, কংগ্রেস প্রবক্তা, তিনি উপস্থিত রয়েছেন, কিছু প্রশ্ন করবেন আপনাকে পার্থদা। মৌমিতা বাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার কাছ থেকে একটা কথা শুনলাম, খুব ভালো লাগলো যে পশ্চিমবঙ্গের মানুষ সৌহার্দ্যবোধে বিশ্বাসী, সৌজন্যে বিশ্বাসী, শিষ্টাচারে বিশ্বাসী, এবং আমরাও কিন্তু মনে প্রাণে এই কথাগুলোকে, শব্দগুলোকে সমর্থন করি যে পশ্চিমবঙ্গ বরাবরই কিন্তু মানুষকে দেখিয়েছে পরকে কিভাবে আপন করে নিতে হয়,
এবং সেই ট্রেনটা এখনো চলছে। তা সেই সৌজন্যের সূত্র ধরেই আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কুর্তা পাঠিয়েছেন, মিষ্টি পাঠিয়েছেন, আমরা স্বাগত জানাই। কিন্তু এই সৌহার্দ্যবোধ, এই সৌজন্য সেদিন কোথায় ছিল দাদা, যেদিন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন যে মোদিজির কোমরে দড়ি পরিয়ে ঘুরে বেড়াবেন? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু সেটা কি এই পর্যায়ে পৌঁছে যেতে পারে যেখানে প্রকাশ্যে মানুষ আরেকজন সম্পর্কে বলছেন যে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো? পার্থবাবু, এটা তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কোমরে দড়ি পরিয়ে ঘোরাবো। হ্যাঁ, ঘটনার পরিপ্রেক্ষিতেই বলেছিলেন। তার জন্য কি নিজের যে সৌহার্দ্য, শালীনতা, শিষ্টাচার সবকিছুর ঊর্ধ্বে উঠে মন্তব্য করতে হবে? সেখানে কি মমতাদি উত্তর নেব আমরা। সৌজন্যবোধ তো তিনি দেখাতেই পারেন, যেটা পার্থদা বলছেন, সেটা খালি কিন্তু কুর্তার পার্থদা ক্ষেত্রেই এখানেও আটকে কিন্তু একটা থাকবে, প্রশ্ন রয়েছে। মন্তব্যের তিনি ক্ষেত্রে যেমন নয়। বলছেন যে কোমরে দড়ি পরে ঘোরাবো, এই মন্তব্য কি করা যায়? এটাই বলতে চাইছেন পার্থদা? আর সেটা তো একটা রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল। আজকে যখন মোদি যখন বিরোধীদের দিয়ে এই তার বিভিন্ন এজেন্সিকে দিয়ে কংগ্রেস নেতৃত্বকে, তৃণমূল নেতৃত্বকে নিষ্পেষণ করে চলেছে, তাদেরকে নানাভাবে হ্যাকেল করে চলেছে, তখন কোন জায়গায় সারদা নারদা বাইরে ঘুরে বেড়াচ্ছে। সারদা নারদা একটা ethics committee বৈঠক করলেন না লালকৃষ্ণ আদবানি 5 বছরে কি করলেন? দিদি তো খুব সেটা কি খুশি আদবানির প্রতি। রাজনৈতিক সৌহার্দ্য কোনটা? একদমই। পার্থদার উত্তর নেব। পার্থদা, শুনতে পাচ্ছিলাম না, সবাই মিলে কথা বলবো। সারদা নারদা রোজভ্যালিতে এত ঘটনা ঘটার পর, আমরা সংবাদ মাধ্যমে এত ক্লিপিংস, এত কিছু দেখার পর আপনারা কি করেছেন আমরা সব দেখেছি আমরা। আপনি বলুন তো, আপনারা গোপন আলাপ কোথায়? মমতা ব্যানার্জি বলছেন মুকুল রায় টাকা নিয়েছে। সুহানদা, আমি মুকুল বলছি, রায় বলছে মমতা আমাকে সুহানদা, আমি বলছি, দুজনে তো একটা সুহানদা আমি বলছি, পার্থদা যে কথাটা এখানে উঠছে, সেটা ওনারা যে অভিযোগ করছেন যে এথিক্স কমিটির কোনো বৈঠক বসলো না সারদা নারদা তদন্তের। আবার শতরূপ ঘোষ কিছুক্ষণ আগে আমাদের সাথে টেলিফোনে ছিলেন, উনি সরাসরি অভিযোগ করছেন যে কুর্তা পাজামার সাথে কোনো রকম বোঝাপড়া হচ্ছে কিনা বিজেপির সাথে আপনাদের। এই অভিযোগ কিন্তু সামনে আনছেন শতরূপ ঘোষ, বাম এবং কংগ্রেসের মৌমিতা কালী, তিনিও কিন্তু এই কথা বলছেন। তার উত্তর চাইবো পার্থদা। না, এথিক্স কমিটি তো লোকসভা গঠন করেছিল। তার কোনো মিটিং কেন ডাকা হলো না? বিজেপি সে মিটিং ডাকবে। বিজেপির আজকে তো আমরা তাও সিট গঠন করেছিলাম, কিছু মানুষের টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা যে মুকুল রায়কে প্রধান অভিযুক্ত করেছিল বিজেপি, সেই মুকুল রায় আজকে বিজেপি মাথায় বসে ধেই ধেই করে রাখছে। মুকুল রায় তো সেকেন্ড ইন কমান্ড ছিলেন আপনাদের। সুমনবাবু, উনি খুব সুন্দর একটা কথা বললেন কিন্তু, যে এই এথিক্স কমিটি, সুমনবাবু একটা কথা বলি, উনি খুব সুন্দর একটা তথ্য দিলেন যে এথিক্স কমিটির বৈঠক বা মিটিং ডাকবে বিজেপি। তারা এখনো ডাকেনি 5 বছরে। তাহলে কি এই মিটিংটা না ডেকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের পার্থবাবুর কাছে যাবো। পার্থ কিছুই করেনি। তার মানে আপনাদের আলাদাভাবে সুবিধা পাইয়ে দিয়েছেন, স্বস্তি দিয়েছেন, এটা স্বীকার করুন। স্বীকার করছেন এটা? বিদেশে পাঠাতে সুযোগ করে দিল। অথচ আপনাদের আইনের কথা চলবো অবশ্যই। আমি পার্থবাবুর কাছে একটা জিনিস জানতে চাইবো, ওনাদের এটা অভিযোগ যে কোথাও কি তৃণমূলকে একটু বেশি সুবিধা পাইয়ে দিচ্ছে বিজেপি, ওনারা এটাই বলতে চাইছে। তাহলে তো তৃণমূলের নেতারা বারবার কেন অত্যাচারিত হবে? কেন ক্যালকাটা পুলিশ কমিশনার বাড়িতে রাত বিরেতে গিয়ে সিবিআই হানা দেবে অযাচিত ভাবে? ক্যালকাটা পুলিশ কমিশনারের বাড়িতে গিয়ে ধর্নায় বসে পড়লো মুখ্যমন্ত্রী, সঙ্গে এতগুলো কমিশনারকে নিয়ে। আমি পার্থবাবুর কাছে একদম শেষ প্রশ্ন যাব। পার্থবাবু, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে মোদির একান্ত সাক্ষাৎকার বলিউড তারকা অক্ষয় কুমারের সাথে, আপনার কি মনে হচ্ছে লোকসভা নির্বাচনে কোন রকম প্রভাব কি পড়বে? কিচ্ছু পড়বে না। 1330 সালে ভারতবর্ষে আমরা একজন রাজা পেয়েছিলাম, গিয়াসউদ্দিন তুগলকের বড় ছেলে মোহাম্মদ বিন তুগলক। ব্রাসের মুদ্রাগুলোকে রাতারাতি রূপোর মুদ্রায় পরিণত করেছিলেন। 1330 সাল ছিল সেটা। তারপরে আমরা নরেন্দ্র মোদীকে পেয়েছি, যিনি নোটবন্দি করে সুযোগ করে দিয়েছিলেন মেহুল চোকসি এদেরকে, নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যদের বিদেশে পাঠানোর জন্য। হঠাৎ করে আমরা দেখলাম নীরব মোদী একা সে নাকি এত কোটি টাকার মালিক, লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদল দাঁড়িয়ে নিয়ে। একদমই পার্থদা, তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে কোন রকম প্রভাব এই একান্ত সাক্ষাৎকারের পড়বে না। অনেক ধন্যবাদ পার্থদা আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমি যাব রাজনৈতিক বিশ্লেষক উদ্দালক রায়ের কাছে। একটা প্রশ্ন ছিলাম উদ্দালকদা, কিন্তু এই মুহূর্তে যে ঘটনা, তাতে আরেকটা প্রশ্ন না করে থাকতে পারছি না। একটা জিনিস খুব লক্ষণীয়, যে রাজনৈতিক মঞ্চ হলে সেখানে আক্রমণ করা যাবে, আর রাজনৈতিক মঞ্চ ছেড়ে অরাজনৈতিক মঞ্চে গেলে সেখানে ব্যক্তিগত সম্পর্কটা ভালো হবে। মানে কোথাও সেই রিল লাইফ আর রিয়েল লাইফ, কি বলবেন?
আপনার দুটো প্রশ্ন ছিল, একটা হলো 2014 ব্র্যান্ড মোদি এখন কতটা এফেক্টিভ। অ্যাকচুয়ালি 2014 ব্র্যান্ড মোদির সামনে তিনটে অবস্ট্যাকল ছিল। যে এক নম্বর, উনি তখন ছিলেন একদম রিজিওনাল একটা ব্র্যান্ড। সেই সময় জয়ললিতা, নবীন পট্টনায়ক, আরো অনেক রিজিওনাল ব্র্যান্ড ছিল, তারা কেউ অ্যাসপায়ার করেনি যে ন্যাশনাল ব্র্যান্ড হবো। ইনি ফুল ফোর্সে এগিয়ে এলেন যে ন্যাশনাল ব্র্যান্ড হবো। দ্বিতীয় অবস্ট্যাকলটা ওনার সামনে ছিল, তখন ওনার বয়স 63। যদি ওনার বয়স তখন 63 হয়, তাহলে এখন 68-র কাছাকাছি। 63 বছরের একটা মানুষ কি করে 65% ভোটার যেখানে বিলো 35 এজ, তাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে কি করে? ওটা প্রথম ওনার অ্যাকসেপ্টেবিলিটি হয় শ্রীরাম কলেজের স্টুডেন্টদের কাছে। একটা গভর্নেন্স নিয়ে উনি বক্তৃতা দেন, তারপরে 1000-5 এরকম ইভেন্ট করেন। এবং 3 নম্বর যেটা হলো যে 2002-এর টেইন্টেড ইমেজ রিগার্ডিং গোধরা অ্যান্ড এভরিথিং। তো এই তিনটেকে উনি কাটিয়ে 2014 এটা তৈরি করলেন। দিয়ে স্লোগানটা হলো, অটল বিহারীর সময় ছিল আপকি বার অটল বিহারী, আপকি বারি অটল বিহারী, আর এনার সময় স্লোগানটা হলো আপকি বার মোদি কা সরকার। তো আপকি বার, ওই দুটো আপকি বার হলো। কিন্তু 2014-র পরে উনি ঠিক যে স্ট্র্যাটেজিতে ওনার ব্র্যান্ডটা বিল্ড করেছিলেন, যে একটা ইয়াং জেনারেশনের কাছে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করা, এবং এই 30 বিলো 35 এজ গ্রুপ যাদের কাছে পার্টিশন জনিত হ্যাংওভারটা অতটা ক্রুশিয়াল না, তাদের কাছে বিজেপির যে ধর্মর ব্যাপারটাকে একটু সাবডিউট করে ডেভেলপমেন্ট, প্রোগ্রেস ইত্যাদি ইত্যাদিগুলোকে সামনে আনা, বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদিগুলো সামনে আনা, সেগুলো করে সেই সময় উনি ব্র্যান্ডটা বিল্ড করলেন। তার মধ্যে একটা বড় ফ্যাক্টর কাজ করেছিল 2008-এ রাতারাতি ন্যানো কোম্পানিটা তুলে নিয়ে যাওয়া, যে দিস ম্যান নোজ বিজনেস, এর একটা অ্যাটিটিউড ইয়াং জেনারেশনের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু বিগত 5 বছরের ওনার যা পারফরমেন্স, মানে উনি 14-র যে স্বপ্নটা দেখিয়েছিলেন তার সাথে যে পারফরমেন্স, তাতে ওনার বোধহয় আবার রিব্র্যান্ডিং এর একটা দরকার হয়ে পড়বে আর কি মনে হয়। তো সেই রিব্র্যান্ডিংটা উনি কিভাবে করবেন সেটা মানে একটা প্রশ্ন। একদমই উদ্দালকদা, আমি একটুখানি সময় আমাদের একটুখানি খুবই সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে আসবো মৌমিতাদি এই ব্যাপারটাতে। যেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে কোথাও একটা রিল লাইফ আর রিয়েল লাইফের মতো ব্যাপার, তাদের রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণ করা যায়, ব্যক্তিগত মঞ্চ থেকে নয়, এরকম অভিযোগ কিন্তু সেটা নয়। আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন্দ্রের কংগ্রেসের অনেক ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু রাজ্যের কংগ্রেস সেখানে একে অন্যকে তুলোধনা করছেন। কোথাও ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো, আবার কোথাও দেখা হলো রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণ। আপনাদের দলও কিন্তু এর থেকে পিছিয়ে যেতে পারে না, এই ঘটনা আপনার দলেও দেখা গেছে, কি বলবেন? দেখুন, আপনি যার কথা তুলে, মানে যাদের নিয়ে আজকে যাবতীয় বিতর্ক, মোদি বনাম মমতা, কুর্তা, রসগোল্লা, আমি একটু আগেও বলেছি যে কথাটা, যে মানুষটি একজন সম্পর্কে প্রকাশ্যে দাঁড়িয়ে মন্তব্য করছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্ষমতায় এলে ওকে কোমরে দড়ি পরে ঘোরাবো, আবার নিজের প্রয়োজনে তার কাছে কিন্তু কুর্তা উপহার দিচ্ছেন, রসগোল্লার হাড়ি পাঠাচ্ছেন, এত কিছু পাঠাতেই পারেন, সৌজন্যের বহিঃপ্রকাশ, শিষ্টাচারের বহিঃপ্রকাশ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একটা প্রসঙ্গ শুধু তুলছি আপনাদের জন্য, আমরা কিন্তু একসময় দেখেছিলাম, আপনার কথা সূত্রেই বলছি, উনি বিমানবাবুকেও একদিন নবান্নতে ডেকে গরম গরম ফিশ ফ্রাই খাইয়েছিলেন। এবার এটা থেকে একটা জিনিস বোঝা গেল, সেদিন উনি ফিশ ফ্রাই খাওয়ানোর সময় বলেছিলেন বিমানদা বিজেপিকে আটকান। উদ্দেশ্য ছিল ফিশ ফ্রাই খাওয়ানোটাতে সৌহার্দ্য ছিল না, সেদিন ছিল উদ্দেশ্য কিভাবে বিজেপির উত্থান আটকানো যাবে বাংলায়। আর আজকে যে আমরা সেই একই সূত্র ধরে দেখতে পাচ্ছি, আগের দিন যেখানে দুজনের মধ্যে ওরকম ভাবে বাক্যবান, সারাসারির বান চলছে, দুজনে দুজনকে এইভাবে 1 ইঞ্চি জমি ছাড়ছে না, পরের দিনই সেখানে নরেন্দ্র মোদী বিদায় যিনি প্রধানমন্ত্রী, তিনি কি বললেন আমাদের কথাটা, যে এইগুলো পাঠাচ্ছে জিনিসটা কেন বলা হচ্ছে গোপন আপাতের গন্ধ। প্রসঙ্গকে মাথায় রেখে, এই চপ কাটলেট প্রসঙ্গকে মাথায় রেখে আপনি কি বলবেন যে প্রত্যেকটা সৌজন্যের পিছনেও কি কিছু না কিছু উদ্দেশ্য থাকে, না শুধুই সৌজন্য? দেখুন, সৌজন্য ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগতভাবে থাকতে পারে, কিন্তু রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বামপন্থীদের সাথে তৃণমূলের ব্যক্তিগতভাবে কোনো একজন আমার কোনো বন্ধু বা কোনো আমার গুরুজন তার রাজনৈতিক যেরকম মতাদর্শগতভাবে সে ডিফারেন্ট হতেই পারে। ডেমোক্রেসিতে ডিফারেন্সকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই ডেমোক্রেটিক সিস্টেমের কাজ, না হলে তো আমরা অটোক্রেটিক সিস্টেমের মধ্যে থাকতাম।
যেটা আমরা বারবার বলি যে একদমই, আমি যখন একদমই। গণতন্ত্রে আছি তখন আমাকে বিরোধী মতামতকে সঙ্গে একদমই নিয়ে সুহান্ত, চলতে হবে। একদমই আমাদের কিন্তু আমাদের সময় BJP সময় এবং একদম তৃণমূলের শেষের সাথে দিকে। আমরা বিরোধী আমরা দল- শুধু জিনিসটা আমরা শুধু হলো যেতে মোদি যেতে আমরা শুধু যেতে যেতে সেদিনকে একটা খুব মোদিজি সুন্দর একটা প্যাকেজ কথাই দেখাবো বুঝিয়ে আপনাদের। দিয়েছেন আমরা আমাদের। শুধু যেতে যেতে একবার মোদি মমতা এই যে কুর্তা নিয়ে আলোচনা হচ্ছে তার একটা অডিও ভিজুয়াল দেখবো, এবং এই অডিও ভিজুয়াল দেখতে দেখতেই আমরা শেষ করবো আজকে আমাদের অনুষ্ঠান। अपने वोट बैंक के लिए, तुष्टीकरण के लिए दीदी किसी भी हद तक जाने के लिए तैयार है। নরেন্দ্র মোদী কত আর বলবো, এত মিথ্যে কথা বলে ভদ্রলোক। প্রধানমন্ত্রীর পদে থেকে এত মিথ্যে কথা বলা মানায় না। ऐसा मॉडल देश के लिए तो दूर, पश्चिम बंगाल के लिए भी मंजूर नहीं है। আমাদের একটাই শপথ, প্রতিজ্ঞা, অঙ্গীকার, মোদী হটাও, দেশ বাঁচাও। বাংলায় হাত দিলে বুঝবে, ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এতদিন ধরে এই ছবিতেই অভ্যস্ত আপামর ভারতবাসী, কিন্তু ধরুন ওয়ান ফাইন আর্লি মর্নিং এই চেনা ছবিটা এক নিমেষে বদলে গেল অন্যরকম ছক ভাঙা ছবিতে, তাহলে ঠিক কেমন হবে? আচ্ছা বেশ, আরেকটু খোলসা করা যাক। যারা এতদিন ভেবেছিলেন ওনাদের সম্পর্কটা আদায় কাঁচকলায়, তাদের ধারণাটা এবার মনে হয় একটু হলেও পাল্টাবে। হ্যাঁ, রাজনীতির বাইরে তাদের সম্পর্ক নাকি এতটাই ভালো। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের মাঝখানে একটা হাইফেন তো ছিলই। কখনো কর্মসূত্রে এক মঞ্চে দুজনকে বসতে দেখা গেলেও ভেতরের অন্তর্দ্বন্দ্বটা যে কতটা প্রবল তা ছিল সকলের আন্দাজের বাইরে। কিন্তু কোথায় কি, নিজেই দায়িত্ব নিয়ে এইসব বনাম হাইফেন সব একেবারে শিফট ডেল দিয়ে ডিলিট করে দিলেন স্বয়ং মোদী। কি করলেন তিনি? একটু নয়, অনেকটাই অবাক করে দিয়ে বুধবার সকাল সকাল অন্যভাবে চমকে দিলেন দেশবাসীকে। রাজনীতির ময়দানে একে অপরের প্রতি চড়া সুরে আক্রমণ শানালেও তাদের ব্যক্তিগত সম্পর্ক যে অনেকটাই মধুর, অন্তত নমর এদিনের বক্তব্যের পর তো তেমনটাই মনে হচ্ছে। শেষ মুহূর্তে জনসংযোগের তৎপরতা। বুধবার সকালে এক পরোক্ষ জনসংযোগে সামিল হলেন মোদী। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেওয়া ছক ভাঙা সাক্ষাৎকারে ঠিক কি বলেছেন তিনি? বিরোধী দলের নেতাদের সঙ্গে সম্পর্ক কি রকম, কারোর সঙ্গে বন্ধুত্ব রয়েছে? খিলাড়ির এহেন প্রশ্নের জবাব দিতে গিয়েই হাসতে হাসতে ফুরফুরে মেজাজে মোদী জানালেন, মমতাদি আজও বছরে একটা দুটো কুর্তা নিজে পছন্দ করে পাঠান আমায়, বছরে এক দুবার বাংলার মিষ্টিও পাঠান। আর এই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকলো আপামর ভারতবর্ষ। নমর সেই বক্তব্যই আরো একবার আপনাদের জন্য। आपको हैरानी होगी, और वैसे मैं ये बोलूंगा तो चुनाव में मेरा नुकसान भी हो सकता है, लेकिन ये ममता दीदी साल में आज भी मुझे एक दो कुर्ते खुद सिलेक्ट करने जाती है, मेरे लिए एक दो कुर्ते भेजती है। गोलमाल है भाई, सब गोलमाल है। ঠিক, খুব অবাক লাগলো তাই তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে করে পছন্দ করেন প্রধানমন্ত্রী মোদীর জন্য কুর্তা, সঙ্গে পাঠান বাংলার সুস্বাদু মিষ্টিও। চলুন আরো একবার শুনে নেওয়া যাক মোদীর সেই বক্তব্য। आपको हैरानी होगी, और वैसे मैं ये बोलूंगा तो चुनाव में मेरा नुकसान भी हो सकता है, लेकिन ये ममता दीदी साल में आज भी मुझे एक दो कुर्ते खुद सिलेक्ट करने जाती है, मेरे लिए एक दो कुर्ते भेजती है। अच्छा, that is something very big to know about. বাইরে থেকে দেখে কিন্তু এতটুকু বোঝার জো নেই, বরং রাজনীতির ময়দানে দুজনকে দেখলে ওই সাপে নেউলে উপমা ছাড়া অন্য কিছুই মাথায় আসে না। অথচ রাজনীতির এই দুই হেভিওয়েট মোদি মমতাই আবার রাজনীতির আঙিনার ওপারে গিয়ে নিজেদের যাবতীয় বিবাদ দূরে সরিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভুলে মেতে ওঠেন মিষ্টি ও কুর্তার অম্ল মধুর সম্পর্কে। এই ঘটনা আপনার আমার ভাবনার অতীত হলেও বুধবার সকালে নিজের মুখে এই কথাগুলো বলার সময় স্বয়ং মোদির অ্যাটিটিউডটা কিন্তু ছিল একেবারেই দেখার মতো। এক কথায় বলা যায়, কুর্তা মিষ্টি প্রসঙ্গে এদিন মোদি ছিলেন একেবারেই ফিল ফ্রি। এই বিষয়টি সামনে আসার পর থেকেই সারা দেশ জুড়ে এখন আলোচনার হট টপিক কুর্তা মিষ্টি। যদিও এই বিষয়ে নানা মনের নানা মতামত প্রকাশ শুরু হয়ে গিয়েছে, ঝড় উঠেছে সোশ্যাল সাইটেও, কিন্তু তাতে কি?
बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। হয়তো বড়ি বড়ি দেশে ऐसा ছোটি ছোটি বাত হতি रहती है। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এই ছোটি ছোটি বাত চলতি লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, বাকি একটুও প্রভাব ফেলবে না। আর যদি প্রভাব ফেলে তাহলে কার দিকে যাবে সেই রায়, সেজন্য আপনাকে আমাকে অপেক্ষা করতেই হবে 23 মে পর্যন্ত। আজকের মতো হাইটক এ পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। दीदी साल में आज भी मुझे एक दो कुर्ते खुद सिलेक्ट करने जाती है, मेरे लिए एक दो कुर्ते भेजती है।